না, আজকে তারিখ দাও। তুমি আজকে যে ক্লাসটা করতেছো আজকে তারিখ দাও। এই কোষ আবিষ্কারক আর নিউক্লিয়াস আবিষ্কারকের মধ্যে এই রবার্ট নিয়ে অনেক সময় একটা কনফিউশন তৈরি হয়। আমার টার্গেটই হলো যে সকল স্টুডেন্ট একেবারে কিছুই বোঝে না, নাদান মূর্খ, তাদের একেবারে বেসিক থেকে শুরু করার জন্য আমি এই ভিডিওগুলো করতে শুরু করেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, জীববিজ্ঞান প্রথম পত্র একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য তোমরা এবারে যারা একাদশ শ্রেণীতে ভর্তি হবে এসএসসি পরীক্ষার পরবর্তী সময়ে, তোমাদের জন্য বায়োসিটির পক্ষ থেকে এটি জীববিজ্ঞান প্রথম পত্রের প্রথম ভিডিও। একেবারে নতুন কচিকাঁচা স্টুডেন্টদের জন্য বায়োসিটির এই চলমান ধারা অব্যাহত থাকুক এই কামনা করছি। সেই সাথে শুরু করছি আজকে আমাদের ক্লাসগুলো। ধারাবাহিকভাবে চলতে থাকবে ক্লাস, ধারাবাহিকভাবে ভিডিও আমরা দিতে থাকবো ইনশাআল্লাহ। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, বায়োসিটির একটি ছন্দময় গান। বায়োলজির জ্ঞান নিয়ে হব মোরা জ্ঞানী, জীবনের বিজ্ঞান তাই উদ্ভিদ ও প্রাণী। মূলত এই ছন্দটি আমারই তৈরি করা। কেন তৈরি করেছি জানো? কারণ হলো যে জীববিজ্ঞানের মৌলিক দুটি শাখা, সেটা হচ্ছে উদ্ভিদ আর প্রাণী। তোমরাও একাদশ দ্বাদশ শ্রেণীতে উঠে তোমরা এই দুইটি পার্ট পাবে জীববিজ্ঞানের, ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট। ফার্স্ট পার্টে আছে উদ্ভিদ এবং সেকেন্ড পার্টে আছে প্রাণী। তো যাই হোক, আজকের যে বিষয়বস্তু বা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেগুলো নিয়ে আমি তোমাদের সাথে একটু ডিসকাস করি। দেখো, আজকে আমরা জীববিজ্ঞান, কোষ ইতিহাস, কোষের প্রকারভেদ, কোষ পার্থক্য, এই কয়েকটা টপিকস নিয়ে কথা বলবো। চলো তাহলে শুরু করা যাক। জীববিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায়ের নাম কি দেখো দেখি? জীবকোষ ও টিস্যু। এই জীবকোষ ও টিস্যু নিয়ে প্রথম অধ্যায়ে আলোচ্য বিষয়। এই অধ্যায়টি যথেষ্ট লম্বা হলেও অধ্যায়টি সহজ আছে। তোমরা এসএসসিতে জীবকোষ পড়ে এসেছো এবং তার বিভিন্ন অঙ্গাণু নিয়ে পড়ে এসেছো। এখানে তার একটু হয়তো ডিটেলস পড়তে হবে, কিন্তু এসএসসির পড়াটি তোমার শুরুটাকে স্মুথ করবে। আচ্ছা দেখো, আজকে আমরা যে বিষয়গুলো আলোচনা করব, তোমরা যারা আমার এই ভিডিওটি দেখছো, তোমরা প্রয়োজনে না, আমি এটা বাধ্যতামূলক করব যে খাতা কলম নিয়ে বসো, নাও খাতা বের করো, খাতা বের করো, দিয়ে লেখা শুরু করো। আসলে সমস্যাটা হয় কি জানো? তোমরা যারা ওই যে অনলাইনে ক্লাস করো বা এই যে ভিডিও দেখে যখন ক্লাস করো, তখন ভিডিওতে আমরা যখন দেখি তখন মনে হয় যে এগুলো সব সহজ, বা এত সুন্দর করে বোঝাচ্ছে, সবকিছু বুঝে গেছে। কিন্তু এই যে তোমরা 1 ঘন্টা 1.5 ঘন্টা ধরে একটা ভিডিও দেখো, দেখে লাভটা কি বলতো? হ্যাঁ, আমি তোমাদের সুন্দর একটা কৌশল শিখিয়ে দেই। তোমরা যারা ভিডিও দেখে ক্লাসগুলোকে নিজেদের ভিতর ধারণ করতে পারছো না, তোমাদের জন্য আজকে একটা ছোট্ট টিপস দেই আমি। দেখো, তুমি যখন ভিডিও দেখে কোনো ক্লাস করবা, তখন অবশ্যই তোমাকে খাতা কলম নিয়ে বসতে হবে। যদি লাইভ ক্লাস না হয় তাহলে ভিডিওটি পজ করে করে থামিয়ে তুমি এটা দেখবা এবং খাতায় নোট করবা, আর সেই সাথে পড়বা। তাহলে দেখবা যে 20 মিনিটের একটা ভিডিও তোমার 2-3 পাতা নোট হয়ে গেছে। ভিডিওতে অনেক তথ্য অল্প সময়ে পাওয়া যায়, এই জন্য অনেক সময় সেই তথ্যগুলো নিজের ভিতর ধারণ করাটা কষ্টকর হয়। তাই শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আমার এই ক্লাসটি করার জন্য দয়া করে খাতা কলম বের করো। শিক্ষার্থী বন্ধুরা, আবারও বলছি, খাতা কলম বের করো, দেন শুরু করো। নাও, আজকে তারিখ দাও। তুমি আজকে যে ক্লাসটা করতেছো আজকে তারিখ দাও। তুমি যেই দিন এই ভিডিওটা দেখবা সেই দিনের তারিখটা দাও। হ্যাঁ, দিয়েছো? এরপরে তুমি এই টপিকস গুলোর নাম লিখে দাও, যে আজকের ক্লাসে আমরা এই টপিকস গুলো শিখবো এবং প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা করে শিখবো। ঠিক আছে? ওকে, তাহলে আমরা শুরু করতে পারি। হ্যাঁ, প্রথমত হচ্ছে জীববিজ্ঞান। আচ্ছা বলো দেখি, এই জীববিজ্ঞান সম্পর্কে কি বলা যায়? দেখো, এসএসসি তে তোমরা পড়ে এসেছো, সেটা কি? এই যে দেখো, জীববিজ্ঞান। হ্যাঁ, এর ইংরেজি শব্দটা হচ্ছে বায়োলজি। এখানে দুটো শব্দ দেখো, একটা হচ্ছে বায়োস তথা হচ্ছে জীব, আর এই যে লোগোস, এখানে আরেকটা শব্দ যেটা
লোগোস থেকে এসেছে, এর অর্থ হলো জ্ঞান, বিজ্ঞান। হ্যাঁ, এই জন্য জীব আর জ্ঞান দিয়ে শব্দটি হচ্ছে জীব বিজ্ঞান। শব্দটা হচ্ছে জীববিজ্ঞান। তাহলে দেখো, জীববিজ্ঞান হচ্ছে জীব সম্পর্কিত যে জ্ঞান, সেটা হচ্ছে জীববিজ্ঞান। মানে এখানে জড় বস্তু নিয়ে আলোচনা করা হয় নাই। আচ্ছা, তো এই জীববিজ্ঞানের দুটি শাখা। যদিও তোমরা জীববিজ্ঞানের ব্যবহারিক আর তাত্ত্বিক দিক থেকে তোমরা অনেকগুলো শাখা প্রশাখা পড়েছো নবম দশম শ্রেণীর প্রথম অধ্যায়ে, কিন্তু এখানে এসে জীববিজ্ঞানের দুটি শাখা আমরা পড়ব। একটা হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান আর আরেকটা হচ্ছে প্রাণী বিজ্ঞান। হ্যাঁ, আমি আবারও স্মরণ করে দিই, তুমি কি খাতা কলম নিয়ে বসেছো? তুমি খাতা কলম নাও, ভিডিওটা পোস্ট করো, করে এ পর্যন্ত যা যা দেখলে এটা একটু নোট করে নাও। এই যে আমি যেভাবে লিখেছি তুমি এভাবেই নোট করো, কোনো সমস্যা নেই। জ্ঞানটা তোমার ভিতরে ধারণ করতে হবে। তুমি যতই ভিডিও দেখো আর যতই যাই করো, তোমাকে এই মানে এই ক্লাসটা করার পর তোমাকে সক্ষমতা অর্জন করতে হবে। সেই সক্ষমতা যদি তোমার না থাকে, বা তুমি যদি ক্লাসটা করে তোমার খাতায় লিখিত কোনো রূপ না থাকে, তাহলে দেখো এই পড়া দিয়ে কোনো কাজ হবে না। আচ্ছা, তাহলে একটা হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান, হ্যাঁ, আর আরেকটা হচ্ছে প্রাণী বিজ্ঞান। এই দুটি শাখা। জীববিজ্ঞানের জনক হচ্ছে বিজ্ঞানী অ্যারিস্টটল। এই যে ভদ্রলোক অ্যারিস্টটল হলেন জীববিজ্ঞানের জনক। এবং সেই জীববিজ্ঞান যখন দুটি অংশে ভাগ হয়ে গেল, একটা হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান আর আরেকটা হচ্ছে প্রাণী বিজ্ঞান, তখন অ্যারিস্টটল ভদ্রলোক চলে গেলেন হচ্ছে প্রাণী বিজ্ঞানের দিকে। আর উদ্ভিদ বিজ্ঞান নিয়ে আরো একজন বিজ্ঞানী ডিটেলস বর্ণনা দিয়েছেন, গবেষণা করেছেন। সেই জন্য উদ্ভিদ বিজ্ঞানের জনক হলেন থিওফ্রাস্টাস। তাদের সময় সূচিগুলো একটু দেখে নাও। হ্যাঁ, থিওফ্রাস্টাস, এই যে বিসি মানে হচ্ছে বিফোর খ্রিস্ট। ইনি জন্মগ্রহণ করেছিলেন 371 সনে আর মৃত্যুবরণ করেছেন হচ্ছে 287 সনে। তোমাদের কাছে, তোমরা যারা নতুন, এই বিফোর খ্রিস্ট সম্পর্কে যাদের ধারণা নেই, তোমরা এই বিফোর খ্রিস্ট নিয়ে দেখি পরবর্তীতে আমি আবার সংক্ষেপে আরেকদিন কথা বলবো। আমরা এই টপিকসটি শেষ করলাম, এখন শুরু করব হচ্ছে কোষ ইতিহাস। দেখো, 1665 সালে বিজ্ঞানী রবার্ট হুক সর্বপ্রথম কোষ নিয়ে আবিষ্কার করেন। একে এজন্য কোষবিদ্যার জনক বলা হয়। তবে আধুনিক কোষবিদ্যার জনক হলেন কার্ল পি সনসন। অ্যান্টনি ভন লিওন হুক 1674 সালে উনি অণুবীক্ষণ যন্ত্রে এক ধরনের প্রাণী পর্যবেক্ষণ করেন। উনি এগুলো নাম দিয়েছিলেন অ্যানিমেল কিউল বা ক্ষুদে প্রাণী। এজন্য অ্যান্টনি ভন লিওন হুককে বলা হয় অণুজীব বিজ্ঞানের জনক। 1784 সালে ফেলিস ফন্টানা নিউক্লিওলাস আবিষ্কার করেন। 1833 সালে রবার্ট ব্রাউন নিউক্লিয়াস আবিষ্কার করেন। দেখো, ধরে নিলাম এটা একটি উদ্ভিদ কোষ, এটা একটা নিউক্লিয়াস, এটা নিউক্লিওলাস। ওকে, ধরে নিলাম উদ্ভিদ কোষ, এটা একটা কোষ গহ্বর সহ অন্যান্য অঙ্গাণু আছে। তাহলে কোষ আবিষ্কার করেন, কোষ আবিষ্কার রবার্ট হুক। আর নিউক্লিয়াস আবিষ্কার রবার্ট
ব্রাউন। আর এখানে আরেকটা জিনিস আছে, দেখো এটার নাম কি, এটা হচ্ছে নিউক্লিওলাস। আমি এখানে দিচ্ছি নিউক্লিওলাস। এই নিউক্লিওলাস আবিষ্কার করেছিলেন ফেলিস ফন্টানা। তোমরা মনে রাখবে, কোষ আবিষ্কার করেছেন রবার্ট হুক। এই কোষ আবিষ্কারক আর নিউক্লিয়াস আবিষ্কারকের মধ্যে এই রবার্ট নিয়ে অনেক সময় একটা কনফিউশন তৈরি হয়। আমি দেখো খুব সংক্ষেপে তোমাদের এই কনফিউশনটা দূর করে দেওয়ার একটা স্ট্র্যাটেজি বলে দেই। একটু লক্ষ্য করো, এই যে এখানে কোষ আবিষ্কার, কোষ, আর এখানে কি আছে, ক। তাহলে যেহেতু ক আছে, এই ক দিয়ে আমরা বুঝবো হচ্ছে কোষ। ঠিক আছে, তাহলে ক দিয়ে বুঝবো কোষ। তাহলে রবার্ট হুক কোষ আবিষ্কার করেন। আর এখানে দেখো দন্তান্ন আছে, ঠিক আছে, আর এখানে দন্তান্ন আছে। তাহলে দুজনের নামের শেষে একটা সুন্দর মিল পাওয়া যায়। তাহলে এখানে দন্তান্ন, এই দন্তান্ন দিয়ে নিউক্লিয়াস। তাহলে আমরা মনে রাখতে পারবো রবার্ট ব্রাউন নিউক্লিয়াস আবিষ্কার করেন আর রবার্ট হুক কোষ আবিষ্কার করেন। আমরা বৈজ্ঞানিকের নাম দেখেও মনে রাখতে পারবো কে কোনটা আবিষ্কার করেন। আর 1674 সালে এই যে অণুজীব বিজ্ঞানের জনক, অণুজীব বিজ্ঞান কিভাবে তার জনক হলেন আর অ্যানিমেল ফিউল কিভাবে আবিষ্কার করলেন, এই নিয়ে বিশদ একটা হিস্ট্রি রয়েছে। একবার ছোট করে একটু বলি। অ্যান্টনি ভন লিওনহুক বৃষ্টির পানিতে একবার অণুবীক্ষণ যন্ত্র দেখলেন। ওই অণুবীক্ষণ যন্ত্রটা কিন্তু ওই অ্যান্টনি ভন লিওনহুকেরই তৈরি করা। তো উনি এই বৃষ্টির পানিতে লক্ষ্য করলেন কিছু যেন নড়াচড়া করতেছে। স্পষ্ট আসলে দেখতে পাচ্ছিলেন না যে সেগুলো কি, কিন্তু যখন নড়াচড়া করছে তখন এ থেকে উনি আন্দাজ করলেন যে এখানে অবশ্যই ছোট ছোট কোনো প্রাণী রয়েছে। সেই প্রাণীগুলোর নাম তিনি দিয়েছিলেন অ্যানিমেল কিউল। পরবর্তীতে আরো বিশদ আলোচনা, পর্যালোচনা, গবেষণা হয়েছে। সেই থেকে অ্যান্টনি ভন লিওনহুককে বলা হয় অণুজীব বিজ্ঞানের জনক। সেক্ষেত্রে বন্ধুরা, এই পর্যায়ে আমরা কোষ ইতিহাসের সংক্ষিপ্ত এই তথ্য দিয়ে আজকের এই টপিক শেষ করছি। হ্যাঁ, কোষ ইতিহাস অনেক লম্বা একটা টপিকস। এখানে শুধুমাত্র কোষ ইতিহাস দিয়েই অনেক বড় একটা ক্লাস নেওয়া সম্ভব, কিন্তু আমি তোমাদের এই ফার্স্ট ক্লাসে জাস্ট বেসিক এবং গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় টপিকস গুলো নিয়ে আলোচনা করছি। তোমরা যারা অন্তত বেসিক এই ক্লাসগুলোকে আমার কাছ থেকে পেতে চাও, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর মনে করো যে তোমরা অনেক ট্যালেন্ট, অনেক কিছু পারো, অনেক কিছু বোঝো, তাহলে সেক্ষেত্রে বাংলাদেশের আরো অনেক ভালো ভালো চ্যানেল রয়েছে, প্রতিষ্ঠান রয়েছে, তোমরা তাদের ভিডিওগুলো দেখতে পারো। মূলত আমি তোমাদের একেবারে পচ্চা স্টুডেন্ট যারা, তাদের হেল্পার হিসেবে আমি কাজ করছি। তাহলে দেখো, আমি একদম পচ্চা স্টুডেন্টদেরকে নিয়ে কাজ করছি, যাদেরকে একেবারে বেসিক লেভেল থেকে আমি তৈরি করব। তোমরা যারা ভালো, যদি উপকৃত হতে চাও বা উপকৃত হও, সেটা মানে মানে কি বলবো, সেটা আমার জন্য সৌভাগ্যের। কিন্তু আমার টার্গেটই হলো যে সকল স্টুডেন্ট একেবারে কিছুই বোঝে না, নাদান মূর্খ, তাদের একেবারে বেসিক থেকে শুরু করার জন্য আমি এই ভিডিওগুলো করতে শুরু করেছি। তো ধারাবাহিক ভাবে যদি ভিডিও পেতে চাও, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর যদি তুমি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকো, তাহলে অবশ্যই ফেসবুক যে পেজটি রয়েছে সেটাকে তুমি ফলো দিয়ে রাখো। আসো দেখো, এরপরে আমরা দেখব হচ্ছে কোষের প্রকারভেদ। হ্যাঁ দেখো, কোষের প্রকারভেদ জানার আগে কোষ সম্পর্কে আমরা বেসিক আর কয়েকটা বিষয় জেনে নিই। দেখো, সবচেয়ে বড় কোষ হচ্ছে উট পাখির ডিম, আর এর আয়তনটা হচ্ছে 17 × 12.5 সেন্টিমিটার। এবং পৃথিবীর সবচাইতে ছোট কোষ হচ্ছে মাইকোপ্লাজমা, যাকে সংক্ষেপে বলা হয় পিপিএলও। এই পিপিএলও এর ফুল এলিভেশন হচ্ছে প্লিরো নিউমোনিয়া লাইক অর্গানিজম। আমি এলিভেশনটা একটু লিখে দিই তোমাদের। PPLO প্লিউরো নিউমোনিয়া
নিউমোনিয়া লাইক অর্গানিজম। প্লুরো নিউমোনিয়া লাইক অর্গানিজম। উদ্ভিদের সবচাইতে দীর্ঘ যে কোষ পাওয়া যায় সেটা বোহেমেরিয়া নেভিয়া নামক এই উদ্ভিদে, আর প্রাণীদের সবচাইতে দীর্ঘ কোষ পাওয়া যায় হচ্ছে স্নায়ু কোষ, যার দৈর্ঘ্য হচ্ছে 1.37 মিটার। আর দেহের একটি সাধারণ কোষের আকার হচ্ছে গড়ে 10 মাইক্রোমিটার। আর একটা কোষের ওজন সাধারণত 1 ন্যানোগ্রাম। ঠিক আছে, এবার আসো আমরা কোষের বৈশিষ্ট্যগুলো দেখি। আচ্ছা, একটা কোষকে কখন আমরা কোষ বলবো, কোন জিনিসগুলো দেখে আমরা বুঝবো যে হ্যাঁ এটা একটা কোষ? কোনো জিনিসকে চেনার জন্য তার কিছু বৈশিষ্ট্য আছে, এই বৈশিষ্ট্যগুলো দেখে আমরা চিনতে পারবো, জানতে পারবো যে এই জিনিসটা এই। দেখো আমি এখানে যে কয়েকটা আইটেম দিয়েছি এর বাইরে আরো বেশ কয়েকটা আইটেম আছে, তোমরা সেগুলো থেকেও জানতে পারবে, কিন্তু একেবারে যেগুলো না হলেই নয়, আমি সে কয়েকটা এখানে অবতারণা করেছি, তোমরা একটু মনোযোগ সহকারে দেখো। আর খাতা তো নিয়েছো নিশ্চয়ই, খাতা নিয়ে এগুলো একটু নোট করে নাও। আমি অনেক কিছু হয়তো লিখে দেব অথবা অনেক কিছু হয়তো বলবো মুখে, তোমরা বলা কথাটাকেও একটু প্রয়োজনে ব্যাক করে আবার আমার কাছ থেকে শুনে নিয়ে ওটা লিখবা, এবং আমি যা লিখে দেবো সেটাও তুমি লিখবা। মানে ক্লাসে যা যা বলছি, হ্যাঁ, এই কথা এবং লেখা এবং স্লাইড যা তুমি দেখছো এই সব কিছুকে তুমি নোট করে রাখবা। দেখবা মানে ক্লাসটা শেষ করার পর তোমার অনেক অনেক তথ্য জমা হয়ে গেছে। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, দেখো কোষের বৈশিষ্ট্য, প্রথমত কোষ ঝিল্লি। একটি কোষের কোষ ঝিল্লি থাকবে। এই যে একটু আগে আমি যে কোষটা এঁকেছিলাম আবারও তোমাকে দেখাই। এই জায়গা থেকে কিভাবে কোষ আঁকতে হয় সে কৌশলটাও কিন্তু তোমরা খুব সহজে শিখে যাচ্ছ। যদিও আমার আরো আরেকটা ভিডিও আছে, একটা উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ কিভাবে আঁকতে হয়, প্রত্যেকটা অংশ কিভাবে ইন্টিগ্রেট করতে হয়, অন্যান্য ভিডিওতে আমি এগুলো সংক্ষেপে দিয়ে রেখেছি, তুমি সেখান থেকেও এটা দেখতে পারো। দেখো একটা উদ্ভিদ কোষ আমরা সংক্ষেপে এভাবে হালকা করে আঁকলাম। আচ্ছা, এটা একটি উদ্ভিদ কোষ। হ্যাঁ, আচ্ছা, এটা মাঝখানে পাশের আর একটা কোষের মধ্যপ্রাচীর, আর ভেতরের এটাকে বলা হচ্ছে কোষ ঝিল্লি। উদ্ভিদ কোষের ক্ষেত্রে এটা কোষ প্রাচীর, আর এটাকে বলা হচ্ছে কোষ ঝিল্লি। দেখতে পাচ্ছ, কোষ ঝিল্লি। আর এটা হচ্ছে নিউক্লিয়াস, এটা কোষ গহ্বর থাকে। ওকে, ডান। তাহলে কোষ ঝিল্লি, অবশ্যই কোষ ঝিল্লি একটি কোষে থাকতে হবে। কোষ প্রাচীর নাও থাকতে পারে। সাইটোপ্লাজম কোনটাকে বলা হচ্ছে? দেখো কোষ প্রাচীর নয়, কোষ ঝিল্লির ভেতরের এই অংশগুলো, হ্যাঁ, এই অংশগুলোকে বলা হয় সাইটোপ্লাজম। আর সাইটোপ্লাজমে বিভিন্ন অঙ্গাণু রয়েছে, হ্যাঁ, যেমন মাইটোকন্ড্রিয়া, গোলজি বস্তু, এন্ডোপ্লাজম, রেটিকুলাম ইত্যাদি ইত্যাদি। তাহলে ভেতরের এই ফাঁকা থকথকে জেলিন নাই যে পদার্থ, হ্যাঁ, আসলে বাতাস থাকে না, এগুলো জেলিন এই পদার্থ এক ধরনের সাইটোপ্লাজম, এটাকে বলা হচ্ছে সাইটোপ্লাজম। এরপরে দেখো মেটাবলিক কার্যক্রম। এই মেটাবলিক কার্যক্রম হচ্ছে একটা কোষের জৈবিক কার্যাবলী। হ্যাঁ, এই যে দেখো আমরা উদ্ভিদ কোষ যেহেতু এঁকেছি, এখানে ধরে নিলাম এখানে একটা ক্লোরোপ্লাস্ট আছে, হ্যাঁ, আর ধরে নিলাম যে এখানে একটা মাইটোকন্ড্রিয়া আছে। ঠিক আছে, তাহলে এই ক্লোরোপ্লাস্টে কি হবে? সূর্যের আলোর উপস্থিতিতে হ্যাঁ খাদ্য তৈরি হবে। আর এখানে কি হবে? মাইটোকন্ড্রিয়াতে কি হবে? এখানে শক্তি উৎপাদন হবে, অর্থাৎ সালোক সংশ্লেষণ হবে হচ্ছে ক্লোরোপ্লাস্টে, আর মাইটোকন্ড্রিয়াতে হবে হচ্ছে শ্বসন। এই সালোক সংশ্লেষণ এবং শ্বসন, হ্যাঁ, এইগুলো হচ্ছে মূলত জৈবিক কার্যাবলী। এছাড়াও আরো বেশ কিছু কার্যাবলী রয়েছে, সামগ্রিক অর্থে সবগুলো মিলে হচ্ছে মেটাবলিক কার্যক্রম। যদি কোনো কোষের এই মেটাবলিক কার্যক্রম বন্ধ হয়ে যায় তাহলে সেই কোষটি মারা যায়। এই যেমন মনে করো আমাদের দেহে, আমি এখন কথা বলছি, আমার প্রতিটি কোষে অলওয়েজ কি হচ্ছে? শ্বসন প্রক্রিয়া হচ্ছে, বিধায় আমার শরীরের তাপমাত্রা তৈরি হচ্ছে এবং আমি শক্তি পাচ্ছি।
হ্যাঁ, এই শ্বসন প্রক্রিয়া চলে হচ্ছে অক্সিজেনের উপস্থিতিতে, আবার অক্সিজেনের অনুপস্থিতিতে। তো এই জীবদেহ অক্সিজেনের উপস্থিতিতে মূলত শ্বসন প্রক্রিয়া চালিয়ে যায়। যদি কখনো এই শ্বাসনালী বন্ধ করে অক্সিজেন বন্ধ করে দিই, তাহলে আমার সবগুলো কোষ মারা যাবে, তখন আমি মারা যাব। তাহলে এটা হচ্ছে একটা যে মেটাবলিক কার্যক্রম, হ্যাঁ, শ্বসন। এই যে দেখো যেটা ঘটে হচ্ছে মাইটোকন্ড্রিয়ায়। তাহলে এটা কোথায় ঘটে? এটা কোষের ভিতরে ঘটে। তাহলে কোষের ভিতরের এই মেটাবলিক কার্যক্রম না ঘটলে ওই কোষটা মারা যায়, ও জীবদেহটা মারা যায়। তাহলে অবশ্যই একটা কোষের যেহেতু জীবদেহ, একটা কোষের অবশ্যই মেটাবলিক কার্যক্রম থাকতে হবে। এবার দেখো বৃদ্ধি। হ্যাঁ, কোষের কিন্তু সংখ্যা বৃদ্ধি আছে বা আয়তন বৃদ্ধি আছে। কোষের যদি বৃদ্ধি না হয়, তাহলে বুঝতে হবে সেই কোষটার কোনো না কোনো প্রবলেম আছে বা সে সজীব কোষ নয়। এই জন্য কোষের বৃদ্ধি থাকতে হবে এবং সংখ্যা মানে বৃদ্ধি থাকতে হবে। হ্যাঁ, রিপিট দিস। বৃদ্ধি কিন্তু দুই ধরনের, একটা হচ্ছে সংখ্যা বৃদ্ধি। সংখ্যা বৃদ্ধিটা কিরকম? একটা হচ্ছে সংখ্যা বৃদ্ধি, মানে এটা একটা কোষ, এখান থেকে দুইটা কোষ হলো, ইয়েস, এখান থেকে আর দুইটা হলো, এখান থেকে আর দুটা হলো, এভাবে একটি থেকে চারটি, ওকে, বা আরো বেশি, আরো বেশি। আর যেটা হচ্ছে তোমার আয়তন বৃদ্ধি। আয়তন বৃদ্ধিটা কিরকম? আয়তন বৃদ্ধিটা হচ্ছে এটা একটা কোষ ধরে নিলাম, এরপরে এটা আর একটু বড় হলো, এরপরে এই কোষটা আরো বড় হলো। এইভাবে দেখো কোষটার আয়তন কতটুকু, এই কোষটার আয়তন কতটুকু, সব মিলিয়ে দেখা যাচ্ছে এটার চাইতে এটা বড়, এটার চাইতে এটা বড়। এটাকে বলা হয় আয়তন বৃদ্ধি। তাহলে কোষের বৃদ্ধি থাকতে হবে। বৃদ্ধিটা দুই ধরনের, একটা হচ্ছে সংখ্যা বৃদ্ধি আর একটা হচ্ছে আয়তন বৃদ্ধি। এরপরে দেখো পরিবেশের সাড়া। হ্যাঁ, একটা কোষ অবশ্যই পরিবেশের সাড়া প্রদান করবে। তারপরে দেখো কোষ হতে কোষের উৎপত্তি, আর কোষ হতেই কোষের উৎপত্তি হয়ে থাকে সাধারণত। হ্যাঁ, এটা হঠাৎ করে মানে তৈরি হওয়া কোনো বস্তু নয়, এবং কোষের নির্দিষ্ট সময়ে একটা মৃত্যু থাকবে। অর্থাৎ কোষ যেহেতু জীবিত একটা অস্তিত্ব, যার জীবন আছে, আল্লাহ তাআলা তো বলেছেন যার জীবন আছে তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ঠিক তেমনি কোষ যেহেতু জীবিত, সেহেতু তার যে মৃত্যু আছে এটা স্বাভাবিক ব্যাপার। তো এই মৃত্যুটা আবার দুই ধরনের হয়। কিরকম? একটা হচ্ছে তোমার জেনেটিক্যালি মৃত্যু, আর আরেকটা হচ্ছে পুষ্টির অভাবে মৃত্যু। হ্যাঁ, তো এই বিষয় নিয়ে পরবর্তীতে আবার কথা বলবো। নির্দিষ্ট সময় তার মৃত্যু হবে, এটা হচ্ছে শিওর। আচ্ছা, এরপরে দেখো কোষের প্রকারভেদ আমরা দেখলাম, কোষ সম্পর্কে বেসিক কিছু তথ্য দেখলাম। এখন আমরা একটা উদ্ভিদ কোষ এবং একটা প্রাণী কোষের চিত্র একটু দেখি, একটু লক্ষ্য করো। আমি এখানে যে চিত্রটা দেখতে পাচ্ছি, দেখো এটা হচ্ছে একটা প্লান্ট সেল, আর এখানে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা অ্যানিমেল সেল। তো একটি উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ, এখানে আমি আর ডিটেলস কিছু আলোচনা করছি না, কারণ আমার আরেকটা ভিডিও আছে, হ্যাঁ, উপরে আই বাটনে দেখতে পারো। আমার এই ভিডিওটিতে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ সম্পর্কে ডিটেলস ওখানে মানে বেসিক বিষয়গুলো নিয়ে এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করা আছে, তুমি সেই ভিডিওটি দেখতে পারো। এই যে তোমাকে প্রথমে বলেছিলাম না যে তুমি এই বিষয়টা নোট করো, আমি যা যা বলবো, যা যা লিখবো, যা যা বলবো তুমি এগুলো একটু নোট করে নেবা। এখন দেখো তুমি আসলে নোট করেছো কিনা। আমার এই ক্লাসে তুমি কতটুকু মনোযোগী ছিলে। আমি একটু লক্ষ্য করি। সবচেয়ে বড় কোষের নামটা কি ছিল বলো দেখি, বলতে পারবে? তোমাকে আমি এই জায়গাতে 2 মিনিট সময় দিচ্ছি। হ্যাঁ, লেখো, লেখার চেষ্টা করো, পারো কিনা। সবচেয়ে ছোট কোষটা কি? উদ্ভিদের দীর্ঘ কোষের নাম কি? প্রাণীদের মধ্যে দীর্ঘ কোষ কোনটি? আমি ভিডিওতে আর এত দেরি করতে পারছি না, তুমি ভিডিওটা পোস্ট করো, পোস্ট করে তুমি নিজে উত্তরটা লেখো। তারপরে পেছনে দেওয়া তথ্যের সাথে তুমি একটু মিলিয়ে নাও। চলো তাহলে আমরা আরেকটু সামনে এগিয়ে যাই। আজকের ক্লাস আরো কিছু অংশ বাকি আছে, দেন এই অংশটা শেষ করে সবার শেষে একটি এমসিকিউ টেস্ট আছে। এখন তুমি এমসিকিউ টেস্টে কত নাম্বার পাবে সেটি আমি দেখছি। এবার আমরা দেখি হচ্ছে কোষের প্রকারভেদ। আচ্ছা দেখো, এখানে আমি 4টা আইটেম দিয়েছি: শারীরবৃত্তীয় কাজের ভিত্তিতে, নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে, ক্রোমোজোম সংখ্যার ভিত্তিতে এবং জীবদেহ গঠনের ভিত্তিতে। তুমি খাতা বের করো, নোট করো, মাথায় ঢুকিয়ে নাও, আর অবশ্যই বারবার একটু প্র্যাকটিস করো। আমার ভিডিও দেখে দেখে তুমি প্র্যাকটিস করো, অথবা ভিডিও শেষ করে পরবর্তীতে প্র্যাকটিস করো। একটু থামো, একটু ভাবো, এভাবেই কিন্তু বেসিকটা তৈরি হয়। তুমি তড়িঘড়ি করে কোনো ভিডিও দেখে ফেললা আর সবকিছু মুখস্থ হয়ে গেল, এমনটি নয়। প্লিজ
তুমি একটু মনোযোগের সাথে দেখো কিভাবে আমি এই অধ্যায়ের বেসিক গুলো দিয়ে তোমার ভালো একটা পর্যায়ে তোমাকে নিয়ে যাচ্ছি। আমি যা বলি তুমি এখন থেকে তুমি সেভাবে ঠিকঠাক কাজ করো, দেখবে ভালো লাগবে। দিন শেষে, ক্লাস শেষে কয়েকদিন পর আরো যখন কয়েকটা ক্লাস করবে তখন দেখবে যে না, স্যার তো ঠিকই বলেছে। দেখো, তুমি খাতা কলম নাও, নোট করা শুরু করো। শারীরবৃত্তীয় কাজের ভিত্তিতে কোষ হচ্ছে দুই ধরনের, মনে রাখবা। কিসের ভিত্তিতে? শারীরবৃত্তীয় কাজের ভিত্তিতে। আর আরেকটা কমন থিওরি দেখো, কোষ কিন্তু দুই ধরনেরই, যে ভিত্তিতেই হোক কোষ কিন্তু দুই ধরনেরই। তাই কোন ভিত্তিতে হচ্ছে, যদি সংক্ষেপে এরকম কোনো এমসিকিউ আসে যে অমুক ভিত্তিতে কোষ কয় প্রকার, চোখ বন্ধ করে তুমি তার অ্যান্সার দিয়ে দেবা। কিন্তু যখন বলা হবে যে কিসের উপর ভিত্তিতে, তখন তোমাকে বুঝতে হবে। তাহলে শারীরবৃত্তীয় কাজের ভিত্তিতে হচ্ছে কোষ দুই প্রকার, দেহকোষ ও জনন কোষ। কারণ তাদের কাজগুলো আলাদা আলাদা। দেহকোষের কাজ হচ্ছে দেহ গঠন করা, অঙ্গ প্রত্যঙ্গ এর গঠন বৃদ্ধি করা, এবং জনন কোষের কাজ হচ্ছে জনন কাজে অংশগ্রহণ করা। জনন কোষ কি করবে? জনন কোষ করবে হচ্ছে শুক্রাণু ডিম্বাণু তৈরি করবে। হ্যাঁ, মূলত শুক্রাণু ডিম্বাণু নিজেই জনন কোষ। আর জনন কোষ তৈরি হয় জনন মাতৃকোষ থেকে। জনন মাতৃকোষ থেকে জনন কোষ তৈরি হয়ে সেই জনন কোষ পুনরায় স্বামী স্ত্রীর মিলনের ফলে সেটি তৈরি করে নতুন জীব। এবার দেখো নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে, নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে কোষ দুই ধরনের, একটা আদিকোষ আর আরেকটা হচ্ছে প্রকৃত কোষ। তো আদিকোষ কাকে বলবো? দেখো, আদিকোষ বলবো যে সকল কোষের নিউক্লিয়াস সুগঠিত নয় তাদেরকে বলা হয় আদিকোষ। আর যে সকল কোষের নিউক্লিয়াস সুগঠিত তাদেরকে বলা হয় প্রকৃত কোষ। এখন প্রশ্ন হলো যে নিউক্লিয়াস সুগঠিত নয় এ কথাটার মানে কি স্যার? আসো আমি তোমাকে সেটা দেখিয়ে দিচ্ছি। নিউক্লিয়াস সুগঠিত নয় এই কথাটার মানে হচ্ছে যে একটা নিউক্লিয়াসের সাধারণত 4টা থেকে 5টা অংশ থাকে। বেসিক্যালি ধরে নিলাম যে একটা নিউক্লিয়াসের 4টি অংশ রয়েছে। আচ্ছা, এই যে নিউক্লিয়াসটাকে আমি একটু বড় করে রাখছি, এখানে দেখো, এই যে ধরে নিলাম এটা একটা নিউক্লিয়াস। এটা একটা নিউক্লিয়াস, এর 4টা অংশ। আচ্ছা, 4টা অংশ, এর কয়টা অংশ ধরছি? 4টা অংশ। আচ্ছা, সর্বপ্রথম এটা হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন। এটা কি বলছি? নিউক্লিয়ার মেমব্রেন। তারপরে এটা হচ্ছে নিউক্লিওলাস। নিউক্লিওলাস, আচ্ছা বলতে পারবে নিউক্লিওলাসের আবিষ্কারকের নাম কি বলেছে একটু আগে? ফন্টানা। এটা হচ্ছে ক্রোমাটিন তন্তু, এটাই কিন্তু পরবর্তীতে ক্রোমোজোম তৈরি করে। আর এটা হচ্ছে নিউক্লিওপ্লাজম। নিউক্লিওপ্লাজম, এই যে দেখো নিউক্লিওপ্লাজম। আর একটা সেটা হচ্ছে নিউক্লিয়ার রন্ধ্র। নিউক্লিয়ার রন্ধ্র। হ্যাঁ, একটা নিউক্লিয়াসের সব মিলিয়ে কটা অংশ বলো দেখি? 5টা। হ্যাঁ, যখন এই 5টা নিউক্লিয়াস একসাথে থাকবে তখন সেই নিউক্লিয়াসটাকে আমরা বলবো সুগঠিত। সুগঠিত। আর যদি 5টা অংশ না থাকে, একটা দুটো আছে, তখন সেটাকে আমরা বলবো সুগঠিত নয়। ঠিক আছে? যদি 5টি অংশ থাকে তাহলে আমরা কি বলবো? সুগঠিত। আর যদি একটা অথবা দুটো থাকে তাহলে আমরা বলবো সুগঠিত গঠিত নয়। তাহলে একটা দুটো বলতে কি থাকবে? এর যে ক্রোমাটিন তন্তু থাকবে, বা ডিএনএ বা আরএনএ এই ধরনের অংশ থাকবে, বাকি অংশগুলো থাকবে না। তো সুগঠিত নয় বা সুগঠিত, এই জিনিসটা বুঝলাম। তাহলে নিউক্লিয়াস এর গঠনের ভিত্তিতে কোষ হচ্ছে দুই ধরনের, এটা হচ্ছে আদিকোষ আর আরেকটা প্রকৃত কোষ। এবার দেখো ক্রোমোজোম সংখ্যার ভিত্তিতে, ক্রোমোজোম সংখ্যার ভিত্তিতে কোষ হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে হ্যাপ্লয়েড আর একটা হচ্ছে ডিপ্লয়েড। এন্ড হ্যাপ্লয়েড কাকে বলে? দেখো, যে কোষটার, ধরে নিলাম এটা একটা কোষ,
হ্যাঁ, এটা একটা কোষ। কোন জীবের টোটাল ক্রোমোজোম সংখ্যা ধরো নাও যে 46টি, তাহলে এই কোষটাতে 46টি ক্রোমোজোম রয়েছে, তার মানে এটাকে বলা হচ্ছে 2n। এটাকে কি বলা হচ্ছে 2n, অর্থাৎ এটা ডিপ্লয়েড। ডিপ্লয়েড ডিপ্লয়েড হ্যাঁ, ডিপ্লয়েড বলতে কি বোঝায়? এখানে দুই প্রস্থ ক্রোমোজোম আছে বা সম্পূর্ণ ক্রোমোজোম আছে। ডিপ্লয়েড এটা হচ্ছে সম্পূর্ণ ক্রোমোজোম আছে বা দুই প্রস্থ ক্রোমোজোম আছে। আর এই কোষটা মিওসিস প্রক্রিয়া যখন বিভাজিত হয়ে এখানে তখন চলে আসে হচ্ছে 23টি করে। কয়টি করে? 23টি করে। তখন এটাকে বলা হচ্ছে হ্যাঁ 23টি করে। তখন এটাকে বলা হচ্ছে এন সংখ্যক ক্রোমোজোম। কি সংখ্যক? এন সংখ্যক। এটাকে বলা হচ্ছে হ্যাপ্লয়েড। এটা কি বলা হচ্ছে? হ্যাপ্লয়েড। কারণ এখানে ক্রোমোজোম সংখ্যা আছে অর্ধেক। ক্রোমোজোম সংখ্যা কি আছে? অর্ধেক বা এক প্রস্থ ক্রোমোজোম আছে। আর এখানে দুই প্রস্থ ক্রোমোজোম বা সম্পূর্ণ ক্রোমোজোম আছে। যখন কোনো জীবের যখন কোনো জীবের কোষে কি থাকবে? সম্পূর্ণ ক্রোমোজোম থাকবে, তখন বুঝে নেব যে সেটা হচ্ছে ডিপ্লয়েড। আর যখন অর্ধেক সংখ্যক ক্রোমোজোম থাকবে, তখন সেটা বুঝবো আমরা হ্যাপ্লয়েড। ঠিক আছে, তাহলে কোষের ক্রোমোজোম সংখ্যার ভিত্তিতে কোষ হচ্ছে দুই ধরনের। এবার দেখো জীবদেহ গঠনের ভিত্তিতে দেখো কিছু কিছু কোষ আছে, তারা উদ্ভিদ তৈরি করে না, তারা তৈরি করে কি? তারা তৈরি করে উদ্ভিদ, তারা প্রাণী তৈরি করে। আবার কিছু কিছু কোষ আছে তারা উদ্ভিদ তৈরি করে। তার মানে কি? উদ্ভিদ কোষ উদ্ভিদ তৈরি করে, প্রাণী কোষ প্রাণী তৈরি করে। তাহলে জীবদেহ গঠন করছে দুই ধরনের জীবদেহ, একটা উদ্ভিদ আর একটা হচ্ছে প্রাণী। তাহলে উদ্ভিদ কোষ উদ্ভিদ গাছ তৈরি করবে, আর প্রাণী কোষ প্রাণী তৈরি করবে। এই জন্য জীবদেহ গঠনের ভিত্তিতে কোষ হচ্ছে দুই ধরনের। ঠিক আছে, এই বিষয়গুলো তোমরা একটু নোট করে নাও। আমার এলোমেলো কথা বা অগোছালো এই যে তথ্যগুলো তুমি তোমার মতো করে সাজিয়ে নাও, দেখবা ক্লাসটা তোমার ভালো লাগছে। তুমি যদি এগুলো না লিখো, তাহলে কিন্তু ক্লাস তোমার কাজে আসবে না। তুমি আমার শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি যদি দেখো, এটা টাইম নষ্ট করা ছাড়া তোমার কোনো কাজে আসবে না। হ্যাঁ, আমি তোমার জন্য দোয়া করি, আল্লাহ তোমাকে বোঝার তৌফিক দান করুক। আমিও তোমাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমাকে আরো বেশি সহজভাবে বোঝার তৌফিক দান করেন। শিক্ষার্থী বন্ধুরা দেখো, তোমরা যদি এটা এই যে আমি যা লিখছি যা পড়াচ্ছি যদি না লেখো, তাহলে এই পড়ার কোনো দাম থাকবে না। এই কথাটা বারবার কেন রিপিট করছি জানো? কারণ হলো যে আমাদের অনেক ছাত্রছাত্রী তারা অনলাইনে ক্লাস করার পর তারা পরীক্ষা থেকে ভালো ফলাফল করতে পারে না, পরীক্ষা লিখতে পারে না। মোবাইল তো হাতের নাগালে অনেক কিছুই পাওয়া যায়, অনেক কিছু দেখা যায়। এই মোবাইল থাকার কারণে সুনির্দিষ্ট গাইডলাইনের পরিবর্তে তারা বেশিরভাগ ক্ষেত্রে মিসগাইডেড হয়। এই মিসগাইডেড হওয়াটাই হচ্ছে সমস্যা। অনলাইনের ক্লাসগুলো যে একদমই খারাপ বা একেবারে চলবে না তা নয়, ভালো। এমনি অফলাইনের ক্লাসগুলো চাইতে বা স্কুল কলেজের ক্লাসের চাইতেও অনেক সময় তথ্যবহুল এবং ভালো, কিন্তু স্টুডেন্টরা সেই তথ্যবহুল আলোচনাটাকে অ্যাবজর্ব করতে পারে না, নিজের ভিতর ধারণ করতে পারে না, জাস্ট তার মানবিক দুর্বলতার কারণে। এই জন্য শিক্ষার্থী বন্ধুরা, বারবার আমি এই কথাটা বলি, দেখো তুমি ক্লাস করছো, তুমি নোট করে নাও। তুমি শুধু আমার ক্লাসের ক্ষেত্রে নোটের কথা বলছি তা না, তুমি যখন অন্য কোনো স্যারের ক্লাস করবা এই যে ভিডিওর মাধ্যমে, তখন অবশ্যই তুমি নোট করে রাখবা। নোট না করলে সেই ক্লাস তোমার ভিতরে ঢুকবে না। ওই নোট দেখে পরবর্তীতে তুমি আবার চোখ বুলাবা, দেখবা পড়াটা সহজ হয়ে গেছে। আর অনলাইন ক্লাসের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে বেশি বেশি টাইম নষ্ট হয়। আসলে ওটা টাইম নষ্ট নয়, এটা টাইম নষ্ট নয়, সত্যিকার অর্থে তুমি ওই সময়টাকে কাজে লাগাতে পারছো না। এটাই হচ্ছে নির্বুদ্ধিতা। যখনই তোমার ক্লাস করবা, তখন তুমি নোট করে নেবা, এবং যে টাইমটা তুমি নষ্ট বলে মনে করছো সেটা আসলে নষ্ট নয়। ওই টাইমটা তোমার পড়াটাকে আরো একবার কি করো, রিভিশন চালিয়ে নাও, এর মেমোরিতে প্রবেশ করাও, মেমোরিতে আটকানোর চেষ্টা করো। এভাবেই তো পড়া হয়। শিক্ষার্থী বন্ধুরা চলো আমরা আর একটু ক্লাস বাকি আছে, শেষ করে ফেলি। এরপরে আমরা দেখব হচ্ছে কোষের পার্থক্য দেখব। তার আগে তুমি একটু দেখো, এটা হচ্ছে একটি ব্যাকটেরিয়া। দেখো এর নিউক্লিয়াস সুগঠিত নয়। এখানে আমরা যেমন সুগঠিত নিউক্লিয়াসের 5টা অংশ দেখেছি, কিন্তু এই কোষটিতে কোনো ধরনের সুগঠিত নিউক্লিয়াস নাই।
এটা হচ্ছে প্রোক্যারিওটিক সেল। প্রোক্যারিওটিক সেল মানে হচ্ছে আদি কোষী। ওকে, আর এটি একটি অ্যানিমেল সেল। এটি একটি অ্যানিমেল সেল যার কোনো কোষ প্রাচীর নেই, শুধুমাত্র কোষ ঝিল্লি রয়েছে। আর এটি একটি উদ্ভিদ কোষ, প্ল্যান্ট সেল। এর কোষ ঝিল্লি রয়েছে, আবার সেল ওয়াল বা কোষ প্রাচীর রয়েছে। কোষ ঝিল্লির বাইরে আরো একটি প্রাচীর, সেটাকে বলা হচ্ছে সেল ওয়াল বা কোষ প্রাচীর। হ্যাঁ, এবার দেখো আমরা এখন পর্যন্ত যে কোষগুলো দেখলাম এর পার্থক্যগুলো আমরা একটু লক্ষ্য করি। শারীরবৃত্ত কাজের ভিত্তিতে কোষ হচ্ছে দুই ধরনের। কি কি? এই যে দেহকোষ ও জনন কোষ। বৈশিষ্ট্য, কাজ, অবস্থান, বিভাজন, ক্রোমোজোম সংখ্যা, উদাহরণ, এই সবগুলো মিলিয়ে তুমি খাতা নাও, নোট করো, পড়ো। এখানে যে তথ্যগুলো দিয়ে রেখেছি একেবারে বেসিক লেভেলের এবং তোমার পড়ার মতো করে সংক্ষেপে দিয়ে রেখেছি। তোমার অনেকগুলো পড়াকে সংক্ষেপ করে দেবে, ছোট করে দেবে। এছাড়াও তুমি এই পড়াগুলো পড়ার পাশাপাশি তোমার মূল যে টেক্সট বই রয়েছে এই টেক্সট বইটা পড়বা। তো এখন প্রশ্ন আসতে পারে, স্যার কোন বইটা কিনবো? দেখো, তুমি কোন বইটা কিনবা তোমার কলেজে স্যার যে বইটাকে রেফার করে তুমি সেটা কিনবা। আর আমি যদি বলি যে কোন বইটা তথ্যবহুল, তাহলে সাধারণত সবাই আমাদের মানে বাংলাদেশে বেশিরভাগ ক্ষেত্রে জীববিজ্ঞান প্রথম পত্রের ক্ষেত্রে আবুল হাসান স্যারের বইটা পড়ে এসেছে স্টুডেন্টরা, আমরাও পড়ে এসেছি। এবং সেকেন্ড পার্টে যেটা, সেটা হচ্ছে আজমল স্যারের বই। এই দুইটি বই আমরা পড়ে এসেছি এবং যুগ যুগ ধরে বেশিরভাগ স্টুডেন্ট এই দুইটি বই পড়ে আসে। কিন্তু অন্যান্য বইগুলো, অন্যান্য রাইটারের বইগুলো যে একেবারেই খারাপ তা কিন্তু নয়, ভালো। বর্তমানে লেকচার পাবলিকেশন বা ওই যে পাঞ্জেরির বইগুলো অনেক সুন্দর, কালারফুল এবং অনেক বেশি তথ্যবহুল করেছে, সেগুলো কিন্তু খারাপ না। তোমরা সেগুলো নিয়ে পড়তে পারো। সব মিলিয়ে যেটা তোমার ভালো লাগে, তোমার কলেজের স্যার যেটা রেফার করে তুমি সে বইটা নেবা। এবার দেখো পার্থক্যগুলো আমরা খুব সংক্ষেপে দেখে নেই। আমরা এখানে রেডি করা আছে, হয়তো আর কয়েক মিনিটের মধ্যে ক্লাসটা শেষ করব, কিন্তু এই পার্থক্যগুলো তোমরা একটু খাতায় তুলে নাও। দেখো, বৈশিষ্ট্য, হ্যাঁ, দেহকোষ আর জননকোষ। কাজ, কাজ কি? দেহ গঠন ও বৃদ্ধি করা। আর জনন কোষের কাজ কি? বংশ বিস্তার করা। অবস্থান, এটি কি? দেহকোষের অবস্থান থাকবে দেহের বিভিন্ন অঙ্গে, আর জনন কোষের অবস্থান হচ্ছে জনন অঙ্গে। বিভাজন, দেহকোষ মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হয় আর জনন কোষ বিভাজিত হয় মিওসিস পদ্ধতিতে। আচ্ছা, ক্রোমোজোম সংখ্যা সাধারণত ডিপ্লয়েড হয়ে থাকে আর সাধারণত হ্যাপ্লয়েড। এই সাধারণত সব কথাটা কেন উল্লেখ করা হয়েছে জানো? কারণ হলো শৈবালের যে থ্যালাস দেহ, আর দেহতে মূলত হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম থাকে। এটা ব্যতিক্রম কিছু আছে বিধায় এই সাধারণ দেওয়া হয়েছে। কমপ্লিটলি বলা হয়নি যে দেহকোষ কিন্তু সবসময় ডিপ্লয়েড হয়, এই কথাটা কিন্তু বলা হয়নি, বরং বলা হয়েছে সাধারণত। কারণ কি? অবশ্যই কিছু ব্যতিক্রম আছে। সে ব্যতিক্রম হচ্ছে শৈবালের দেহকোষে তার ক্রোমোজোম সংখ্যা হচ্ছে হ্যাপ্লয়েড। ওকে, এরপরে দেখো উদাহরণ, ত্বক, পেশিকোষ, শুক্রাণু। আর জনন কোষের উদাহরণ হচ্ছে শুক্রাণু এবং ডিম্বাণু। এরপরে দেখো নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে, নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে আদিকোষ ও প্রকৃত কোষ। এই আদিকোষ এবং প্রকৃত কোষ এর নিউক্লিয়াস সুগঠিত নয়, প্রকৃত কোষের নিউক্লিয়াস সুগঠিত। আদিকোষের নিউক্লিয়ার পর্দা অনুপস্থিত, প্রকৃত কোষের নিউক্লিয়ার পর্দা উপস্থিত। আদিকোষের অঙ্গাণু ঝিল্লি বেষ্টিত অঙ্গাণু নেই, আর প্রকৃত কোষের ঝিল্লি বেষ্টিত বিভিন্ন অঙ্গাণু রয়েছে, যেমন মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, হ্যাঁ, তারপর হচ্ছে গলজি বডি, লাইসোজোম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ইত্যাদি ইত্যাদি। আকার, আদিকোষের আকার সাধারণত ছোট হয় আর তুলনামূলক বড় হয়। উদাহরণ ব্যাকটেরিয়া। আর প্রকৃত কোষ উদাহরণ হচ্ছে উদ্ভিদ ও প্রাণী কোষ। ঠিক আছে, এরপরে দেখো ক্রোমোজোম সংখ্যার ভিত্তিতে হ্যাপ্লয়েড ও ডিপ্লয়েড। দেখো, হ্যাপ্লয়েড কোষ আর ডিপ্লয়েড কোষ, ক্রোমোজোম সংখ্যা সাধারণত n সংখ্যক হয়, যেটা n দ্বারা ক্রোমোজোম সংখ্যাকে বোঝায়। এটা অর্ধেক সংখ্যক বা এক প্রস্থ ক্রোমোজোম থাকে, আর ডিপ্লয়েড কোষে থাকে হচ্ছে দুই প্রস্থ ক্রোমোজোম, যেটা আমি একটু আগে তোমাকে এখানে বলেছি। এরপর দেখো ক্রোমোজোম সেট, এটা এক সেট আর দুই সেট। আর উৎপত্তি, হ্যাপ্লয়েড কোষের উৎপত্তি হয় মিওসিসের ফলে, আর ডিপ্লয়েড কোষ হচ্ছে মাইটোসিসের সৃষ্টি। হ্যাঁ, অর্থাৎ কোষ বিভাজন, কোষ বিভাজন হ্যাপ্লয়েড কোষ তৈরি হয় মিওসিস কোষ বিভাজনের ফলে,
আর ডিপ্লয়েড কোষ মানে বৃদ্ধি পায় মাইটোসিস কোষ বিভাজনের ফলে। উদাহরণ হ্যাপ্লয়েড কোষ হচ্ছে শুক্রাণু, ডিম্বাণু, বিভিন্ন রকম স্পোর উদ্ভিদের ক্ষেত্রে রেণু, আর ডিপ্লয়েড কোষ হচ্ছে দেহকোষ। হ্যাঁ, যে কোনো উন্নত জীবের দেহকোষ মূলত ডিপ্লয়েড হয়ে থাকে। এরপরে দেখো জীবদেহ গঠনের ভিত্তিতে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ। এই উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ নিয়ে এখানে ডিটেলস কোনো আলোচনা করছি না, আমার আরো ভিডিও আছে, এই ভিডিওগুলোতে তুমি দেখে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ সম্পর্কে ডিটেলস মানে মোটামুটি বেসিক এবং স্ট্রং লেভেলের একটা পার্থক্য তুমি দেখতে পারবে। আশা করি তোমার এই ভিডিওটি কাজে লাগবে যদি তুমি নোট করে থাকো। বারবার তোমার খাতায় লিখিত রূপ আমি দেখতে চাচ্ছি এই কারণে যে যাতে করে এই ভিডিও দেখে তোমার মানে মানে কাজে লাগে, অপ্রয়োজনীয় মনে না হয়। শিক্ষার্থী বন্ধুরা, আমরা তো এতক্ষণ পর্যন্ত অনেক কিছু শিখলাম, তাই না? এইবার তোমার একটা মানে ক্লাস শেষে একটা যাচাই টেস্ট শুরু হবে। এবার নাও খাতা কলম নাও। আর আমাদের এখানে যারা অফলাইনে ক্লাস করে তাদের জন্য এরকম প্রতিদিন ছোট ছোট এই ওএমআর শিটগুলো আছে। এই ওএমআর শিটগুলোর মাধ্যমে মূলত আমরা কি করে থাকি, ক্লাস টেস্টগুলো নিয়ে থাকি। তো তুমি রেডি হও, খাতা নাও। এখানে 10টি প্রশ্ন আছে। 10টি প্রশ্নের জন্য তোমার মূল পরীক্ষাতে সময় পাও তুমি 10 মিনিট, বাট এখানে তুমি 10 মিনিট সময় পাবে না, এখানে তুমি সময় পাবে অনলি 5 মিনিটস। এই 5 মিনিটের ভিতর 10টি প্রশ্ন তোমাকে শেষ করতে হবে। আমার এখানে টাইমার আছে, টাইমার দিয়ে আমি টাইম স্টার্ট করব। সো বি কেয়ারফুল। খাতা নিয়ে রেডি হও, এখনই শুরু করছি। টাইম শুরু হয়ে গেছে, তোমার উত্তর দেয়া শুরু করো। আমি এখানে ফুল হয়তো বা 5 মিনিট অপেক্ষা করব না, কারণ ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে। আমি হয়তো বা 2 মিনিট অপেক্ষা করব সর্বোচ্চ, দেন বাকি সময়টা তুমি ভিডিওটা পজ করে দিয়ে অ্যান্সার করবা। আর ভিডিওর শেষে তোমার আমি অ্যান্সার দিয়ে দেবো, তুমি ওই অ্যান্সারের সাথে তুমি ওটা মিলিয়ে নিবা। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, সময় আমাদের শেষ। এরপরে আমরা উত্তরটা দেখে নেব। উত্তরটা দেখে তোমরা কে কত নম্বর পাইলে এটি আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, ঠিক আছে? আর তুমি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিও। আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। পরবর্তীতে আরো ভিডিও পেতে হলে কোন ভিডিওটি তুমি চাও এটি আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দাও, আমি চেষ্টা করব পরবর্তীতে সেই ভিডিওটি বানানোর জন্য। শিক্ষার্থী বন্ধুরা, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।